মানুষ হিসেবে আমি মনে করি শিক্ষার প্রসার ঘটানোটা অত্যন্ত বেশি জরুরি ছিল। যে করছেন না সেটা কোনো তার প্রমাণ। ব্রেন ওয়াশ করে মুসলমানদেরকে কতটা পিছিয়ে রাখা যায় সেটা কোনো নেতাই আমি দেখি কম করছেন। উনি ওনার দিক থেকে একটা স্টেটমেন্ট রেখেছেন যে উনি ব্যক্তিগতভাবে করছেন, এখানে কোনো সরকারি ইনভলভমেন্ট নেই। তো ব্যক্তিগতভাবে তো সংবিধান সবাইকে অধিকার দিয়েছে, সবার আলাদাভাবে সাংবিধানিক অধিকার আছে, ধর্ম পালনের অধিকার প্রত্যেকটা ব্যক্তির আছে। তো ওনারও ব্যক্তি হিসেবে সেই অধিকার আছে এবং সেই অধিকার কখনোই লঙ্ঘন হওয়া উচিত না। সংবিধানের উপর আস্থাবান একজন মানুষ হিসেবে আমি সবসময় এটাই বলবো যে প্রত্যেকটা ব্যক্তির সাংবিধানিক অধিকার যা আছে সেটা তাকে অবশ্যই প্রাপ্য, তাকে দেওয়া উচিত। এবং তিনি যদি মনে করেন তিনি সম্পূর্ণ পার্সোনাল ফান্ড থেকে বা সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে যদি উনি করতে চান, অবশ্যই উনি ওনাকে আমি ওনার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। কিন্তু যে বিষয়ে যে কিছু বিষয়ে প্রশ্ন উঠে এসেছিল এই আলোচনাটা নিয়ে, সেটা হলো যে একজন ব্যক্তি যখন সাংবিধানিক অধিকার তার পালন করছে সেটা যেমন একটা দিক, আবার আরেকটা দিক এমন হতে পারে যে একজন ব্যক্তি যিনি সরকারকে সরাসরিভাবে রিপ্রেজেন্ট করছেন, উনি তো সরকার দলের লোক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে উনি কাজ করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। তো সরকারের প্রতিনিধি হিসেবে যখন এই রকমের কোনো ধর্মস্থল নির্মাণের যখন কোনো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বা এরকম কোনো ধর্মস্থল নির্মাণের ব্যাপারে বলা হচ্ছে, তখন সেই বিষয়টা কোথাও একটা গিয়ে মনে হয় যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপরে একটা, বা সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আমাদেরকে দেওয়া হয়েছে বা যে ধর্মনিরপেক্ষতা যেই কথা বলা হয় যে, বা সংবিধানে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কথা বলা হয়, কোথাও একটা গিয়ে সেটার ব্যাঘাত ঘটায়। কিন্তু বর্তমানে আবার এর বিপরীতে কিছু ঘটনা ঘটেছে যা আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। একটা সরকার দল থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসছে যে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বা দল থেকে বাদ দেওয়া হয়েছে। অতএব দল থেকে যদি তাকে বহিষ্কার করে দেওয়া হয়, দলের সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে ব্যক্তিগতভাবে উনি করতেই পারেন, সেটা ওনার একদম ব্যক্তিগত ব্যাপার। একজন মানুষ, সংবিধান তাকে অধিকার দিয়েছে, সে ধর্মীয় স্থান হোক বা যে কোনো সংবিধান যেই অধিকারগুলো দিয়েছে একটা মানুষকে, একটা ব্যক্তিকে পালন করা, প্রত্যেকটা অধিকার যাতে তিনি পান সেটার সুরক্ষা করার দায়িত্ব সরকারের, সেখানে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার দায়িত্ব সরকারের, এবং যাতে সেখানে কোনো রকমের ব্যাঘাত না ঘটে সেটা দেওয়ার দায়িত্ব সরকারের। তো তিনি যখন সরকারের পক্ষ থেকে যখন তিনি ধর্মস্থান নির্মাণের কথা বলেন, তখন সেটা কোথাও একটা গিয়ে ধর্মনিরপেক্ষতার প্রশ্ন দাঁড়িয়ে যায়। কিন্তু তিনি যদি সরকার থেকে নিজেকে আলাদা করে দেয়, নিজে যদি ব্যক্তিস্বরূপ এসে করেন, তাহলে সেখানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তিনি করতেই পারেন। এটা এখানে প্রশ্ন তোলার মতো কোনো বিষয় এখানে আসে না। দেখুন, সুপ্রিম কোর্ট তো এমন কোনো জাজমেন্টে, আমি যতদূর জানি জাজমেন্টে এমন কোনো মেনশন করে দেয়নি যে বাবরি মসজিদ ডেমলিশন হওয়ার পরে ভারতবর্ষে আর কোনো ধর্মস্থল বাবরি মসজিদ নামে আসবে না। এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তো সুপ্রিম কোর্টের তরফ থেকে নেই, বা এরকম কোনো জাজমেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে নেই, এরকম কোনো গাইডলাইনও নেই। এবং ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো গাইডলাইন নেই যে বাবরি মসজিদ নামে কোনো মসজিদ আর পুনরাবৃত্তি ঘটানো যাবে না বা ভবিষ্যতে করা যাবে না। তো অতএব এই কথাগুলোর কোনো মানে হয় না, এগুলো ভিত্তিহীন প্রশ্ন। উনি ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি মসজিদের নাম যে কোনো নামে করতে পারেন, উনি বাবরের নামে করতে পারেন, উনি যে কোনো ব্যক্তির নামে করতে পারেন। একটা ধর্মস্থান কোন ব্যক্তির নামে হচ্ছে সেটা মানে এই প্রশ্নগুলো একদম ভিত্তিহীন প্রশ্ন। ধর্মস্থান হচ্ছে মানুষের ধর্ম পালনের যাদের ইচ্ছা তারা যাবেন, তারা সেখানে ধর্ম পালন করবেন, শুধুমাত্র সরকারের কোনো ইনভলভমেন্ট যদি এখানে না থাকে। বারবার একই প্রশ্ন আমরা বলি যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, একটা ধর্মনিরপেক্ষ দেশে সরকার কখনো কোনো ধর্ম পালনের কোনো অনুষ্ঠানে বা কোনো ধর্মস্থান নির্মাণে যেন সরকারের ইনভলভমেন্ট না থাকে। যদি থেকে থাকে সেটা সস্তা রাজনীতি, সস্তা ভোট পাওয়ার রাজনীতি শুধুমাত্র। এটা উনি যদি করে থাকতেও পারেন, কারণ কোথাও একটা গিয়ে তো আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে যে ধর্ম বিভাজনের রাজনীতিটা, এই ধর্ম বিভাজনের রাজনীতি কোথাও একটা গিয়ে তো দুই দলকেই কোথাও একটা গিয়ে বেনিফিট করছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার হোক বা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হোক। তো দুই দলের একটা বিরোধী কোথাও একটা গিয়ে, দুই দলকে গিয়ে কোথাও একটা গিয়ে বেনিফিট হচ্ছে দুই দল। এরকম যে করছেন না সেটা কোনো তার প্রমাণ নেই, আবার অপরদিকে করছেন সেটারও কোনো যথাযথ প্রমাণ নেই। আবার আমরা যদি দেখি যে এখানে বিষয়টা হচ্ছে মুসলমানদেরকে কত রকমভাবে ব্রেন ওয়াশ করে মুসলমানদেরকে কতটা পিছিয়ে রাখা যায়, সেটা কোনো নেতাই আমি দেখি কম যায় না। মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু মানুষ, তারা কোথাও একটা গিয়ে রাজ্য সরকার তাদেরকে বারবার প্রতারণা করেছে, তাদের সাথে রাজ্য সরকার তাদের মসিহা সেজে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সংখ্যালঘুদের মসিহা সাজেন। কিন্তু যখন একদিকে আবার তিনি যখন সংখ্যালঘুর সংরক্ষণের কথা হয়,
ওবিসি সংরক্ষণের কথা হয়, ওয়াকফ নিয়ে যখন কোনো কথা হয়, তখন এই বিষয়ে তিনি একেবারে চুপ হয়ে যান। এই বিষয়ে তিনি অনেকবারই বলেন যে আমি হতে দেবো না, করতে দেবো না, কিন্তু ওনার উপর থেকেই সব কিছু হয়ে যায়, ওনার পারমিশনেই সব কিছু হয়ে যায় এবং সব কিছু পারফেক্টলি অর্গানাইজডভাবে হয়। সেটা আমরা রিসেন্ট আমরা এতেও দেখেছি, এসআইআরও দেখেছি, তো এসআইআর ওয়াকফ সব কিছুতেই আমরা দেখছি। তো সংখ্যালঘু মানুষদেরকে কী হয়, সংখ্যালঘু ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষকে খুব তাড়াতাড়ি আবেগে মিশিয়ে নেওয়া যায়। এবার সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আমি একটা কথা বলবো, সংখ্যালঘু মানুষের মধ্যে আমি যেটা মনে করি বর্তমানে শিক্ষার প্রসারটা অত্যন্ত বেশি জরুরি। শিক্ষা যাতে প্রত্যেকটা সংখ্যালঘু পরিবারে যাতে একটা করে অফিসার পাওয়া যায়, প্রত্যেকটা সংখ্যালঘু পরিবারের সন্তানরা যাতে অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ভালো প্রফেশন জয়েন করুক, সংখ্যালঘু পরিবারে যাতে এত ভালোভাবে শিক্ষার প্রসার হয় যাতে আগামী দিনে আমরা রাজনীতির ময়দানে হোক বা আমরা খেলার ময়দানে হোক বা আমরা আমাদের আইনি জায়গায় হোক বা আমরা সরকারি অফিসগুলোতে হোক, আমরা সংখ্যালঘুদের এই এম্পাওয়ারমেন্ট আমরা দেখতে চাই। সেই এম্পাওয়ারমেন্টটা ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি কোথাও একটা গিয়ে মসজিদের থ্রুতে হবে না, সেটা শিক্ষার প্রসারে হবে। তো হুমায়ুন কবির যদি এখানে মসজিদ না তৈরি করে যদি সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার প্রসারের ব্যবস্থা করতেন, একটা হাসপাতাল তৈরি করতেন যেখানে সংখ্যালঘুদেরকে অল্প পয়সায় চিকিৎসা দেওয়া, কারণ সংখ্যালঘুদের মধ্যে এখনও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সংখ্যা অনেক বেশি আছে আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি, এবং রিপোর্ট এগুলো বলছে, এগুলো আমার ব্যক্তিগত মতামত না, রিপোর্ট বলছে এগুলো। তো সেইখানে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে পিছিয়ে পড়ার যখন এত বেশি প্রবণতা আছে, সেখানে সংখ্যালঘুদেরকে কিভাবে সমাজে এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে তাদের এম্পাওয়ারমেন্ট করা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদেরকে যাতে আরও বেশি পরিমাণে শিক্ষিত করা যায়, তারা যাতে উচ্চশিক্ষিত হয়, তারা যাতে সমাজের বড় বড় স্থানগুলোতে জায়গা পায়, সেই জায়গায় তিনি যদি ব্যবস্থা করতেন, আমি মনে করতাম সেটাকে আমি অত্যন্ত মন থেকে কুর্নিশ জানাতাম। ওনার মসজিদ তৈরির পরিকল্পনা ওনার ব্যক্তিগত বিষয়, সাংবিধানিক অধিকার, আমি এখানে কটূক্তি করার কেউ না, এটা সংবিধান ওনাকে অধিকার দিয়েছেন এবং হাইকোর্টে বলে দিয়েছেন যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে উনি করতেই পারেন। কিন্তু আমি মনে করি এখানে সংখ্যালঘুদেরকে যদি সত্যিকারের সংখ্যালঘুদের স্বার্থে উনি কিছু করতে চান, শিক্ষার প্রসার, স্বাস্থ্যের প্রসার এবং যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে WBCS-এ যাতে আমরা বেশি করে অফিসার দেখতে পাই, এই রকমের প্রসারগুলো দেখতে পেলে অনেক বেশি খুশি হতাম। এবং সংখ্যালঘুদের এইটাই দরকার বর্তমানে, কারণ ধর্ম বিভাজনের রাজনীতিতে সংখ্যালঘুদেরকে নষ্ট করে দিয়েছে। শুধু সংখ্যালঘু না, ভারতবর্ষকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে নষ্ট করছে, যেটা ভারতবর্ষের রাজনীতি হওয়া উচিত না। যেই ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখার কথা বলে, সংবিধান আমাদের বেসিক স্ট্রাকচারের কথা বলে, আমাদের ইকুয়ালিটি, প্রত্যেকটা রিলিজিয়ান, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষ যেই স্ট্যাটাসেরই হোক না কেন, মানুষ যেই ক্লাসেরই হোক না কেন, সবাইকে ইকুয়াল পাওয়ার দেওয়ার কথা বলে। সেখানে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন পিছিয়ে পড়ে যায়, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য হুমায়ুন কবিরের মতো মুসলমান সম্প্রদায়ের নেতা কী কাজ করলো সেটা দেখার বিষয়। কে কতটা মসজিদ তৈরি করলো, উনি যদি মসজিদ তৈরি করে থাকেন সেটাকে আমি এখানে কটূক্তি করছি না, কিন্তু ওনার মসজিদ তৈরি করার থেকে ওনার একটা ক্ষমতাবান মানুষ হিসেবে আমি মনে করি শিক্ষার প্রসার ঘটানোটা অত্যন্ত বেশি জরুরি ছিল।